সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই নিরাপদে আছো, নিজ নিজ বাসায় অবস্থান করছো। সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ এর সুযোগ্য অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ কর্তৃক নির্দেশনা মোতাবেক বিষয়ভিত্তিক শিডিউল অনুযায়ী তোমাদের বিভিন্ন বিষয়ের উপর অনলাইন ক্লাস শুরু হয়ে যাচ্ছে। এই অনলাইন ক্লাসের যে রুটিন এবং শিডিউলটা এটি তোমাদের কলেজের ওয়েবসাইটে এবং ফেসবুক পেজে পাওয়া যাচ্ছে। আশা করছি আমাদের ক্লাসগুলি তোমরা অংশগ্রহণ করবে স্বতঃস্ফূর্তভাবে এবং ক্লাসগুলি তোমাদের কাজে লাগবে। তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সপ্তম অধ্যায় মানব শারীরতত্ত্ব, চলন এবং অঙ্গ চালনা। এই অধ্যায় থেকে আমরা একটি প্রাইমারি কিছু আলোচনা করেছি। সেখানে দেখেছি যে কঙ্কালতন্ত্র মূলত দুটি ভাগে বিভক্ত। এর মধ্যে একটি ভাগ হচ্ছে অক্ষীয় কঙ্কালতন্ত্র, এটা ব্লু কালারের এটি, এবং আরেকটি ভাগ হচ্ছে, দ্বিতীয় ভাগটি হচ্ছে উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র। এই যে রেড কালারের এই অংশটা, এটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। গত ক্লাসে আমরা অক্ষীয় কঙ্কাল নিয়ে আলোচনা করছিলাম এবং অক্ষীয় কঙ্কালের মোট অংশ হচ্ছে অক্ষীয় কঙ্কালের তিনটি। একটি হচ্ছে স্কাল বা করটি, একটি হচ্ছে বক্ষ পিঞ্জর এবং আরেকটি হচ্ছে স্পাইনাল কলাম বা মেরুদণ্ড, যেটাকে ভার্টিব্রাল কলামও বলা হয়ে থাকে। এর মধ্যে স্কালের যে অংশগুলো রয়েছে এগুলি নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা এই অক্ষীয় কঙ্কালের পরবর্তী যে দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে বক্ষ পিঞ্জর এবং আরেকটি হচ্ছে এই মেরুদণ্ড বা স্পাইন, এগুলোর বিভিন্ন অংশগুলি নিয়ে আমরা আজকের ক্লাসে ডিটেলস আলোচনা করব। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রথমে আগে মেরুদণ্ড বা স্পাইন নিয়ে আলোচনা করি। মানুষের পিঠ বরাবর করটি থেকে শুরু করে একদম শ্রোণী অঞ্চলের পরে পুচ্ছ অঞ্চল পর্যন্ত পিছন দিয়ে যে অংশটি রয়েছে এটিকে বলা হয় স্পাইন বা মেরুদণ্ড। এই মেরুদণ্ডটি বেশ কিছু অসম প্রকৃতির, অসম বলতে এদের কারোরই গঠন একজন আরেকজনের সঙ্গে হুবহু মিলে না, এরা ভিন্ন প্রকৃতির গঠন, কিন্তু কিছু বেসিক গঠন এদের একই রকম আছে, কিন্তু তবুও এরা আসলে অঞ্চল ভিত্তিক এবং নির্দিষ্ট অঞ্চলেরও কশেরুকাগুলি কিন্তু পরস্পর থেকে গঠন অনেকটাই আলাদা। যাই হোক, এরকম অসম প্রকৃতির বিভিন্ন প্রকার অস্থি খণ্ড নিয়ে একটি স্পাইন বা মেরুদণ্ড গঠিত হয়। এই প্রত্যেকটি অস্থি খণ্ডকে বলা হয়ে থাকে কশেরুকা বা ইংরেজিতে বলা হয় ভার্টিব্রা। আর এই অনেকগুলো বলতে এর সংখ্যাটা হচ্ছে 33টি। মোট 33টি অস্থিখণ্ড বা কশেরুকা বা ভার্টিব্রা নিয়ে আমাদের এই পুরো মেরুদণ্ডটি গঠিত। তো এই যখন অস্থিখণ্ড সবগুলো 33টি অস্থিখণ্ড একত্রে মিলে এরকম একটি অংশ তৈরি করে, তখন সেটাকে বলা হয় স্পাইনাল কলাম বা ভার্টিব্রাল কলাম, বা আমরা বলতে পারি স্পাইন বা মেরুদণ্ড। এই 33টি কশেরুকা সম্পর্কেই আজকে আমরা আলোকপাত করব। তবে 33টি কশেরুকা বলছি, কিন্তু যখন এদেরকে বিভিন্নভাবে সংখ্যায়, অর্থাৎ মানুষের দেহে মোট 206খানি অস্থি রয়েছে, এই 206খানা অস্থি যখন আমরা গণনা করছি তখন কিন্তু 33টি গণনা হয় না। এটা আমরা দেখব যে কেন হয় না। কোনো জায়গার অস্থিখণ্ড একত্রে মিলে যায়, এজন্য এদেরকে তখন একটি অস্থিখণ্ড হিসেবে বিবেচনা করা হয়। সেজন্য যখন 206খানা অস্থির বেলায় আসে তখন এখানে আসলে 26টি অস্থিখণ্ড গণনা করা হয়, যদিও এখানে 33টি কশেরুকা রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো কালার আলাদা আলাদা করা আছে এবং কালারগুলো হচ্ছে একটি নির্দিষ্ট অঞ্চল ভিত্তিক অবস্থানরত কশেরুকা অবস্থান দেখাচ্ছে। এটা যেমন এখানে সবুজ কালারের এই জায়গাটিকে বলা হচ্ছে গ্রীবা অঞ্চল, গ্রীবাদেশীয় বা সার্ভাইকাল কশেরুকা। এই নীল কালারের যে অংশটা এটা রয়েছে এটা হচ্ছে বক্ষদেশীয় বা থোরাসিক কশেরুকা। এই রেড কালারের যে অংশটা রয়েছে এটা হচ্ছে
লাম্বার বা কোটি দেশীয় কশেরুকা, এবং এটি হচ্ছে শ্রোণীদেশীয় বা স্যাক্রাল কশেরুকা, এবং এইগুলো হচ্ছে এখানে রয়েছে 4টি কশেরুকা, যা 4টি মিলে একটি কশেরুকা গণনা করা হয়। এই 4টিকে বলা হচ্ছে কক্কিজ বা কক্কিজিয়াল অংশ। এই 5টি অংশ আলাদা আলাদা অঞ্চল ভিত্তিক অংশ হিসেবে এই কশেরুকাগুলিকে বিন্যস্ত করা হয়েছে বা আলোচনা করা হয়েছে। আমরা এই অঞ্চল ভিত্তিক সবগুলি কশেরুকা সম্পর্কেই জানার চেষ্টা করব। ঠিক আছে, এখানেও তাই। এখন আমরা এর সংখ্যায় যাব যে কোন অঞ্চলে কয়টি কশেরুকা থাকে। যেমন সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় কশেরুকা রয়েছে 7টি, থোরাসিক বা বক্ষদেশীয় কশেরুকা রয়েছে 12টি, যা আমরা একটু আগে চিত্রে দেখে এসেছি। লাম্বার বা কোটিদেশীয় কশেরুকা রয়েছে 5টি, স্যাক্রাল বা শ্রোণীদেশীয় কশেরুকা রয়েছে 5টি, এবং কক্কিজিয়াল বা পুচ্ছদেশীয় কশেরুকা রয়েছে 4টি। কিন্তু ওই যে আমরা বলেছিলাম যে এখানে গণনার সময় কিছু একটু ব্যাপার রয়েছে, তা হচ্ছে 5টি কশেরুকা মিলে এটাকে ধরা হচ্ছে একটি অস্থি গণনা করা হচ্ছে 206খানা অস্থির বেলায়। তেমনিভাবে কক্কিজিয়াল বা পুচ্ছদেশীয় কশেরুকার ক্ষেত্রেও এখানে 4টি কশেরুকা একীভূত হয়ে এখানে একটি অস্থি গণনা করা হয়। যেমন আমরা শ্রোণীচক্রে দেখেছি, শ্রোণীচক্রে দেখব যে ইলিয়াম, ইস্টিয়াম, পিউবিস 3টি পৃথক অস্থি, কিন্তু যখন গণনা করা হয় তখন এটাকে এক পাশের অংশে একটি হিপ্পন আর এক পাশে ইলিয়াম, ইস্টিয়াম, পিউবিস নিয়ে আরেকটি হিপ্পন, মোট 6টি অস্থি মিলে 2টি অস্থি গণনা করা হয়ে থাকে। ঠিক তেমনিভাবে এখানেও তাই হয়েছে, মোট 33টি কশেরুকা নিয়ে 26টি অস্থিখণ্ড গণনা করা হয়েছে। এই কশেরুকাগুলি গঠন সম্পর্কে আমরা এখন দেখব। সার্ভাইকাল কশেরুকা, বক্ষদেশীয় কশেরুকা, কোটিদেশীয় কশেরুকা প্রত্যেকেই কিন্তু আগেই বলেছি আমরা যে এদের গঠনের মধ্যে বেশ কিছু প্রত্যেকের মধ্যে পার্থক্য রয়েছে, কিন্তু কিছু গঠন রয়েছে যা প্রায় সবগুলি কশেরুকাতেই অবশ্যই থাকে। সেই গঠনটি আমরা জানার চেষ্টা করব, এবং কোন কশেরুকায় কী ধরনের পার্থক্য থাকে, কোন অঞ্চলের কশেরুকায় কী ধরনের পার্থক্য থাকে সেটিও আমরা একটু দেখার চেষ্টা করব। যেমন আমরা এখানে একটি ভিডিও দেখতে পারি। হ্যাঁ, এখানে আমরা সার্ভাইকাল কশেরুকার বিভিন্ন অংশগুলি দেখার চেষ্টা করব। এদের সার্ভাইকাল কশেরুকার প্রথম যে কশেরুকা, এইটিকে আসলে বলা হয়, নাম দেওয়া হয়েছে এটি আলাদাভাবে, এটাকে বলা হয় অ্যাটলাস কশেরুকা। যেই কশেরুকাটি মূলত করটির অংশের সঙ্গে সংযুক্ত হয়ে থাকে, এবং এই কশেরুকাগুলি প্রত্যেকটাই কিন্তু এমনভাবে পরস্পরের সঙ্গে সংযুক্ত হয়ে থাকে যে এরা স্লাইটলি মুভ করতে পারে, কিন্তু মোটেও এরা ফ্রিলি মুভ করতে পারে না। আমাদের হাতের অস্থি যেমন আমরা ফ্রিলি মুভ করতে পারি, কিন্তু আমাদের মেরুদণ্ডের অস্থিগুলো কিন্তু আসলে ফ্রিলি মুভ করতে পারি না, এরা স্লাইটলি মুভ করতে পারে। কারণটা হচ্ছে এদের জয়েন্টটাই, আমরা জয়েন্টটা সম্পর্কে এখন দেখব, জয়েন্টটাই এদের এমন, এদের জয়েন্টের গঠনটি যে কারণে এরা স্লাইটলি মুভ করতে পারে। যেমন এটি হচ্ছে C1 বা অ্যাটলাস, যেটাকে আমরা বলা হচ্ছে গ্রীবাদেশীয় প্রথম কশেরুকা, যার নাম হচ্ছে অ্যাটলাস। এই অ্যাটলাসটির গঠন আমরা দেখার চেষ্টা করব। অ্যাটলাসের স্পাইনাল প্রসেস যেটা থাকে এটা মোটেও বড় নয়, বেশ খাটো। এই অঞ্চলের স্পাইনাল প্রসেসটি বেশ ছোট, এর বেশ ভিতরে ভার্টিব্রাল ফোরামেনটা অনেক বড়, এবং এখানে গ্রীবাদেশীয় কশেরুকার ট্রান্সভার্স ফোরামেন থাকে, যেটি আসলে একটি বিশেষ বৈশিষ্ট্য, কারণ অন্যান্য কশেরুকার ক্ষেত্রে এই ট্রান্সভার্স ফোরামেনটি আসলে দেখা যায় না। এর পরবর্তী যে কশেরুকাটা তার নাম রয়েছে এক্সিস, এবং এই এক্সিসের একটি বিরাট একটা অংশ রয়েছে, এটার নাম ডেন্স। এই ডেন্স অংশটি মূলত প্রথম সার্ভাইকাল কশেরুকার এর সঙ্গে লেগে থাকে, এর পেছনে যে অংশটা এটার সঙ্গে লেগে থাকে, যে কারণে এটির সংযোগটি ভালোভাবে হয় জন্য আমরা ভালোভাবে করটিটা পেছন দিকে নাড়াতে পারি, এটার সঙ্গে এটা অ্যাডজাস্ট হয়ে থাকে, যে কারণে আমরা পেছন দিকে স্লাইটলি নাড়াতে পারি। আর এখানে এটা রয়েছে সার্ভাইকাল কশেরুকার বিভিন্ন প্রকার অংশের গঠন, যেমন এটাকে বলা হচ্ছে বডি, ভার্টিব্রাল বডি, এটাকে বলা হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন, এবং এই অংশটা এটাকে বলা হচ্ছে পেডিকল, এই অংশটা এটাকে বলা হচ্ছে ল্যামিনা, এবং এটিকে বলা হচ্ছে স্পাইনাল প্রসেস। স্পাইনাস প্রসেসটি আসলে এখানে বেশ খাটো,
কিন্তু দ্বিধা বিভক্ত। এই মাঝখানে এক্সিসিভ স্পাইনাল প্রসেসটি মাঝখান দিয়ে ভাঁজ রয়েছে, যেটি অ্যাটলাসের ক্ষেত্রে কিন্তু আমরা এটি দেখতে পাই না। স্পাইনাল প্রসেস অ্যাটলাসের ক্ষেত্রে বেশ ছোট এবং মোটেও দ্বিধা বিভক্ত নয়, কিন্তু এর দ্বিতীয় থেকে সপ্তম গ্রীবাদেশীয় কশেরুকার প্রত্যেকটিরই প্রায় স্পাইনাস প্রসেসের এই অংশটি খাঁজযুক্ত রয়েছে। এখান থেকে দেখা যাচ্ছে যে দ্বিতীয় থেকে এই সপ্তম পর্যন্ত প্রত্যেকেরই স্পাইনাল প্রসেসটি বেশ বড় বড়, কিন্তু অ্যাটলাসের ক্ষেত্রে কিন্তু তা নয়। এই হচ্ছে আমাদের গ্রীবাদেশীয় কশেরুকার অবস্থান। তবে এখানে গ্রীবাদেশীয় কশেরুকার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর প্রত্যেকটির ভেতরে এই যে ট্রান্সভার্স প্রসেসগুলো রয়েছে, এই ট্রান্সভার্স প্রসেসগুলোর ভেতর দিয়ে আসলে রক্তবাহিকা পার হয়ে আসে, যেটি আসলে থোরাসিক কশেরুকার ক্ষেত্রে আমরা দেখতে পাবো না। কারণ থোরাসিক কশেরুকার ক্ষেত্রে এর ভার্টিব্রাল ফোরামেনটি অনেক বড়, যে দিক দিয়ে আসলে সুষুম্না কাণ্ডের সঙ্গে সঙ্গে রক্তবাহিকাগুলো বাহিত হয়ে থাকে, কিন্তু এখানে আমরা এই গ্রীবাদেশীয় ক্ষেত্রে এই ট্রান্সভার্স প্রসেসগুলি দেখতে পাই। এছাড়াও এদের মধ্যে পরস্পরের মধ্যে যে জয়েন্ট রয়েছে, এটি মূলত এই কতগুলি ফ্যাসেট। এটা হচ্ছে একটি ফ্যাসেট, এটা হচ্ছে পরবর্তী কশেরুকার ফ্যাসেট। এই উপরের কশেরুকাটির এই ফ্যাসেটটির নাম হচ্ছে ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস, আর এর নিচের কশেরুকাটির উপরের প্রসেসটির নাম হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। অর্থাৎ উপরের দিকে থাকে, কোনো কশেরুকার উপরের দিকে থাকে যে অংশটা, এটাকে বলা হচ্ছে সুপিরিয়র। কোনো কশেরুকার নিচের দিকে থাকে যে অংশটা, এটাকে বলা হচ্ছে ইনফেরিয়র। দুই প্রসেস একসঙ্গে মিলিতভাবে এখানে তরুণাস্থি থাকে, যাতে করে অস্থির ঘর্ষণের মাধ্যমে অস্থি ক্ষয়প্রাপ্ত না হয়। এভাবে এরা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে থেকে এই অংশগুলিকে নাড়াচাড়া করতে সাহায্য করে থাকে। আমরা নিউরাল ফোরামেন নিয়ে পরবর্তীতে আলোচনা করব, এটি আমাদের আপাতত দরকার হচ্ছে না। ঠিক আছে, এখন আমরা একটি আদর্শ কশেরুকার গঠন, যদিও আমরা আদর্শ বলতে আমরা আগেই বলেছি যে প্রত্যেকটি কশেরুকা আসলে ভিন্ন ভিন্ন গঠন রয়েছে, কিন্তু আমরা বলেছি যে এর কিছু কিছু অংশ রয়েছে যা প্রতি 33টি কশেরুকার ক্ষেত্রে এদের বিদ্যমান থাকে, কিন্তু হতে পারে সেই অংশগুলোর এক একজনের আকৃতি এক এক রকমের, কিন্তু যে অংশগুলি প্রায় প্রত্যেকটি কশেরুকায় অবশ্যই থাকে সেই অংশগুলি এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। যেমন প্রতিটি কশেরুকার ক্ষেত্রে একটি বড় একটি অংশ থাকবে, যাকে বলা হচ্ছে ভার্টিব্রাল বডি বা সেন্ট্রাম বলা হয়। সেন্ট্রাম বা দেহ, এটি বড় একটি অংশ, বেশ বড়। এটা শেপের কিছুটা ভিন্নতা রয়েছে, কারো ক্ষেত্রে একটু হার্ট শেপের মতো, কারো ক্ষেত্রে একটু ডিম্বাকৃতির মতো হতে পারে। আচ্ছা, এরপরে এই দুটি অংশ দুপাশ দিয়ে এই সেন্ট্রামের উপর থেকেই উত্থিত হয়ে বেশ শক্ত অংশ, এটাকে বলা হচ্ছে পেডিকল। এই দুটি অংশকে বলা হচ্ছে পেডিকল, এবং পেডিকলের ঠিক পাশ থেকে এই পেডিকলের থেকে এপাশে একটি এবং এই পেডিকলের থেকে এপাশে একটি আঙ্গুলের মতো দুপাশ দিয়ে অংশ একটি বেরিয়ে যায়, এটাকে বলা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস, যেটা আমরা এটাকে দেখেছি। কোনো ক্ষেত্রে গ্রীবাদেশীয় কশেরুকার ক্ষেত্রে ট্রান্সভার্স প্রসেসের এই জায়গাটাতে একটা ছিদ্র থাকে, একজোড়া ছিদ্র থাকে, এপাশে একটি, সেটাকে ট্রান্সভার্স ফোরামেন বলা হয়, যেটা এখানে দেখানো হচ্ছে না। এরপরে এটাকে বলা হচ্ছে ল্যামিনা, এই যে এই অংশটাকে বলা হচ্ছে ল্যামিনা, এই অস্থিটিকে বলা হচ্ছে ল্যামিনা। এই ল্যামিনা দুটা একসঙ্গে যুক্ত হয়ে সামনের দিকে একটি অংশ প্রবর্ধিত হয়ে গেছে, যেটাকে বলা হচ্ছে নিউরাল স্পাইন বা স্পাইনাস প্রসেস। এই স্পাইনাস প্রসেসের ক্ষেত্রে আমরা দেখেছি অ্যাটলাসের ক্ষেত্রে স্পাইনাস প্রসেসটি বেশ খাটো, এক্সিসের ক্ষেত্রে স্পাইনাস প্রসেসটি দ্বিধা বিভক্ত। শুধু এক্সিসই নয়, গ্রীবাদেশীয় 7 নম্বর কশেরুকা পর্যন্ত এদের প্রত্যেকেরই অংশটা স্পাইনাস প্রসেসটা দ্বিধা বিভক্ত। এটা থোরাসিক, এটা একটা আদর্শ কশেরুকা, সেজন্য এখানে এই গঠনটা দেখানো হয়নি। এটা স্পাইনাস প্রসেস এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। আর এরপরে এই যে পেডিকল এবং ল্যামিনা দ্বারা আবৃত অবস্থায় এই যে এখানে একটা ছিদ্র দেখা যাচ্ছে, এই ছিদ্রটিকে বলা হয়ে থাকে নিউরাল ফোরামেন বা ভার্টিব্রাল ফোরামেন বলা হয়ে থাকে। এটি হচ্ছে সেই ছিদ্র যে ছিদ্রটি 33টি কশেরুকার ক্ষেত্রে ঠিক একই জায়গায় পড়বে, কারণ এই দিক দিয়ে প্রবাহিত হবে মস্তিষ্ক থেকে বেরিয়ে আসা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি অংশ, যার নাম হচ্ছে সুষুম্না কাণ্ড। এই সুষুম্না স্নায়ুটি ঠিক এই দিক দিয়ে বেরিয়ে যাবে, যার ফলে যদি এখানে একটি কশেরুকার ক্ষেত্রে এক জায়গায় থাকে এই ছিদ্র, অন্য কশেরুকার ক্ষেত্রে যদি ছিদ্রটি এই জায়গায় থাকে, তাহলে তো সুষুম্না কাণ্ড বেরোতে পারবে না। এই জন্য 33টি কশেরুকার ঠিক একই জায়গায় এই ছিদ্রটি থাকে, কিন্তু ছিদ্রটির আকৃতি এক একটির ক্ষেত্রে এক এক রকমের হতে পারে। কারো ক্ষেত্রে বেশ বড় গোলাকার, কারো ক্ষেত্রে একটু ছোট, কারো ক্ষেত্রে এরকম ত্রিভুজ আকৃতি হতে পারে।
তো যাই হোক, এটার নাম হচ্ছে নিউরাল ফোরামেন বা ভার্টিব্রাল ফোরামেন। এটি হচ্ছে মূলত আদর্শ কশেরুকার এই সকল অংশ বা গঠন। তোমাদের আদর্শ কশেরুকার চিত্রটি আঁকতে শিখতে হবে। এটির প্রশ্ন মাঝে মাঝে আসে, আদর্শ কশেরুকার কী কী অংশ থাকে সেটা তার সঙ্গে অবশ্যই চিত্রটি দেখাতে হবে। অবশ্যই, ঠিক আছে। আমরা এখানে সামান্য একটু দেখে নেই যে সার্ভাইকাল কশেরুকা, এটি হচ্ছে অ্যাটলাস এবং এটি হচ্ছে এক্সিস। এই অ্যাটলাস এবং এক্সিসের বড় পার্থক্যটাই হচ্ছে যে স্পাইনাল প্রসেসের ক্ষেত্রে এটি বেশ ছোট, আর এটা হচ্ছে বেশ বড় আকৃতির ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস থাকে, যা আসলে সুপিরিয়র এক্সিসের সুপিরিয়র আর্টিকুলার প্রসেসের সঙ্গে সংযুক্ত হয় এবং এই দুই জায়গা একসঙ্গে একীভূত হয়ে যায় বলে একীভূত এবং কিন্তু মাঝখানে বেশ কিছুটা ফাঁকা থাকে, যে কারণে আমাদের করোটি অ্যাটলাস এবং এক্সিস করোটিকে নাড়াচাড়া করাতে পারে স্লাইটলি। আচ্ছা, আর এইখানে যেটা অবশ্যম্ভাবী থাকে সেটা হচ্ছে ট্রান্সভার্স ফোরামেন। হ্যাঁ, এটা হচ্ছে থোরাসিক কশেরুকা। থোরাসিক আমরা দেখেছিলাম, থোরাসিক কশেরুকা 12টি, থোরাসিক অঞ্চলে 12টি কশেরুকা রয়েছে। এই থোরাসিক কশেরুকার বৈশিষ্ট্য যেগুলো থাকে সেগুলো আমরা আদর্শ কশেরুকার গঠনটা দেখেছি, কিন্তু এখানে বিশেষ কিছু অংশ থাকে যা অন্যান্য কশেরুকার ক্ষেত্রে পাওয়া যায় না। আমরা সেটি এখানে একটু দেখার চেষ্টা করব। তা হচ্ছে এই ট্রান্সভার্স প্রসেসের ক্ষেত্রে এই নীল কালারের দুটি অংশ দেখা যাচ্ছে, খাস গর্তের মতো অংশ, এটাকে বলা হচ্ছে টিউবারকুলোসিস ফ্যাসেট। আর এইখানে সেন্ট্রাম যে বডি বা দেহ, এই দেহের দুটি অংশে দেখা যাচ্ছে দুটি খাস দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে কোস্টাল ফ্যাসেট। এই ফ্যাসেট কোস্টালে থাকে, সেন্ট্রামে থাকে এক জোড়া এবং ট্রান্সভার্স প্রসেসে থাকে হচ্ছে এক জোড়া। এরা মূলত আমাদের যে রিব বক্ষ অঞ্চলে যে পশুকা থাকে, সেই পশুকাগুলি থোরাসিক কশেরুকার এক পাশে সংযুক্ত হয়। তো এপাশ থেকে একটি পশুকা বেরিয়ে যায় এবং এপাশ থেকে একটি পশুকা বেরিয়ে যায়। সেই পশুকাটিকে এই থোরাসিক কশেরুকার সঙ্গে জয়েন্ট করার জন্যই এই দুই ফ্যাসেটটি আসলে মূলত পশুকাকে যুক্ত করে মেরুদণ্ডের সঙ্গে। মেরুদণ্ড বলতে থোরাসিক কশেরুকা মেরুদণ্ডের অংশ, সুতরাং থোরাসিক কশেরুকায় সংযুক্ত হয়ে যায়, ফলে পশুকাটি আমাদের পেছন দিকে গিয়ে মেরুদণ্ডে সংযুক্ত হয়ে যাচ্ছে। এই অঞ্চল দুটি থোরাসিক কশেরুকার নিজস্ব বৈশিষ্ট্য, এটি অন্য কশেরুকার ক্ষেত্রে দেখা যায় না। আর এটি হচ্ছে আর্টিকুলার প্রসেস। আমরা আগেই বলেছি যে উপরের দিকে কোনো কশেরুকার এটা হচ্ছে পৃষ্ঠ দিক, এই পৃষ্ঠ দিকে যে দুটি প্রসেস দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। এই কশেরুকাটিকে উল্টালে পরে এর অঙ্কীয় দিকে ঠিক একই জায়গায় দুটি এই প্রসেস দেখা যাবে, এটাকে বলা হবে ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস। সুতরাং আমরা বলতেই পারি যে একটি কশেরুকার সুপিরিয়র আর্টিকুলার প্রসেস তার পূর্ববর্তী কশেরুকার ইনফেরিয়র আর্টিকুলার প্রসেসের সঙ্গে সংযুক্ত হয়, কিন্তু ওই একই কশেরুকার ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস তার পরবর্তী কশেরুকার সুপিরিয়র আর্টিকুলার প্রসেসের সঙ্গে সংযুক্ত হয়। এভাবে এরা একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে মেরুদণ্ডটিকে কাঠামো হিসেবে দাঁড় করাচ্ছে এবং কিছুটা আমাদের দেহকে নাড়াতে চাড়াতে কাজ করছে। ঠিক আছে, আমরা এখন যাব লাম্বার কশেরুকা। লাম্বার মানে হচ্ছে কোটি দেশীয়, কোটি অঞ্চলে, কোমর অঞ্চলে যে কশেরুকাটা থাকে, এটা এখানে মূলত তেমন কোনো পার্থক্য এখানে নেই, শুধু স্পাইনাল প্রসেসটা যেটা রয়েছে এটি চতুষ্কোণাকার ফ্ল্যাট, কিন্তু বেশ লম্বাটে, বেশ বড় আকৃতির, কিন্তু এখানে মাথাটি হচ্ছে ফ্ল্যাট হয়ে যাবে। আর এখানে একটি ম্যামিলারি প্রসেস ম্যামিলারি প্রসেস, এই ম্যামিলারি প্রসেসটি এখানে দেখা যায় আর্টিকুলার প্রসেসের ঠিক পেছন দিকে একজোড়া করে আর একটি প্রসেস দেখা যায়, যেটি আসলে কোমর অঞ্চলে বিভিন্ন অস্থিখণ্ডকে সংযুক্ত করতে কাজ করে থাকে। আর এছাড়া অন্যান্য যে অংশগুলি প্যাডিকল, ল্যামিনা, ফোরামেন, এগুলো মোটামুটি ঠিকই থাকে, কিন্তু এর দেহটি বেশ বড় এবং হার্ট শেপের মতো আকৃতি ধারণ করে, এটাকে বলা হচ্ছে লাম্বার কশেরুকা। এরপরে রয়েছে স্যাক্রাল কশেরুকা। তোমরা অবশ্যই কিন্তু যে কশেরুকাগুলির সংখ্যাভিত্তিক বিভাজনটি, যেটা আমরা প্রথমে লিখিতভাবে দেখিয়েছিলাম, এই অংশটি ভালো করে স্মরণ রাখার চেষ্টা করবে। এটি এমসিকিউ এবং অন্যান্য সর্বক্ষেত্রেই এর বিভিন্ন অঞ্চলের যে কশেরুকার সংখ্যা এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের। স্যাক্রাল কশেরুকা, এখানে সেই অংশটি দেখাচ্ছি যেখানে আসলে 5টি কশেরুকা বা অস্থিখণ্ড মিলিত হয়ে এদেরকে একটি অস্থিখণ্ড রূপে গণ্য করা হয়ে থাকে।
এটি হচ্ছে সেই স্যাক্রাল কশেরুকা। স্যাক্রাল কশেরুকার এই ফোরামেনগুলি এখানে প্রতিহত হয়, ফোরামেন, ট্রান্সভার্স ফোরামেনগুলি দেখা যায়। এর মাঝখানে যে ভার্টিব্রাল ফোরামেন রয়েছে, এই ফোরামেনগুলি ছাড়াও কতগুলি দুই পাশে প্রতিটি কশেরুকার ক্ষেত্রে একজোড়া করে ছিদ্র দেখা যায়, স্যাক্রাল ছিদ্র বলা হয়ে থাকে। হ্যাঁ, এইখানে 1 2 3 4 5 এই 5টি কশেরুকা মিলিতভাবে এটাকে একটি স্যাক্রাল অংশ বা স্যাক্রাল অংশ গঠিত হয়েছে, এবং এইগুলোকে বলা হচ্ছে ছিদ্র বা স্যাক্রাল ছিদ্র বা স্যাক্রাল ফোরামেন বলা হয়ে থাকে। এটা হচ্ছে প্রথম পৃষ্ঠ দৃশ্য এবং এটা হচ্ছে অঙ্কীয় দৃশ্য। আমরা এখন আসি মেরুদণ্ডের কাজ। মেরুদণ্ডের কাজ আমরা মোটামুটি সবাই জানি। দেহের কেন্দ্রীয় অক্ষ গঠন করে দেহকে দৃঢ়তা প্রদান করে, সুষুষ্মা কাণ্ড এবং সুষুষ্মা স্নায়ু বেষ্টন এবং সুরক্ষা প্রদান করে। সুষুষ্মা কাণ্ড মানে একেবারেই নরম কতগুলি অংশ নিয়ে গঠিত হয়। সুষুষ্মা কাণ্ড একেবারেই নরম, ধরলেই একেবারে মিশে যাবে, কিন্তু যেহেতু এটি নরম, ভীষণ রকম নরম, এই জন্য এটাকে চারিদিক থেকে আবৃত করে রাখে কশেরুকার মতো শক্ত অস্থিখণ্ড, যাতে করে এই অংশটি মাঝখান দিয়ে চলে যেতে পারে, যাতে এটা বিভিন্ন প্রকার আঘাত থেকে রক্ষা পায়। এই জন্যই সুষুষ্মা কাণ্ডকে বেষ্টন করা, মেরুদণ্ডের সুরক্ষা প্রদান করা মেরুদণ্ডের একটি অন্যতম কাজ। দেহের সকল অঙ্গের প্রধান অবলম্বন হিসেবে কাজ করে, যেহেতু এটি একটি কাঠামো তৈরি করে। মেরুদণ্ড আছে বলেই আমরা সোজা হয়ে এভাবে দাঁড়াতে পারি, সুতরাং এটি একটি প্রধান অবলম্বন হিসেবে কাজ করে। এটি দেহের নরম অঙ্গভঙ্গি সৃষ্টি, চলনের জন্য প্রয়োজনীয় সমর্থন দেয়, কারণ আমরা দেখলাম যে এরা একে অপরের সঙ্গে এমনভাবে সংযুক্ত হয়ে আছে যাতে করে আমরা আমাদের দেহকে ফিক্সড হয়ে না থেকে, যদি এটি তাই হতো তাহলে আমরা মোটেও এদিক ওদিক নাড়াচাড়া করতে পারতাম না। এটি এমনভাবে এরা পরস্পরের সঙ্গে সংযুক্ত হয়ে একটি গঠন দাঁড় করিয়েছে, যার কারণে আমরা আমাদের দেহকে নাড়াতে পারি। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে উপাঙ্গগুলো রয়েছে, যেমন হাত পা, এই উপাঙ্গগুলি কিন্তু এই মেরুদণ্ডের এই অস্থিখণ্ডের সঙ্গে সংযুক্ত হয়ে আছে এবং সংযুক্ত হয়ে থাকে, এমনভাবে সংযুক্ত হয়ে থাকে যাতে করে আমরা আমাদের অঙ্গগুলিকে ঠিকভাবে মুভ করতে পারি। এটি হচ্ছে মেরুদণ্ডের কাজ। এরপরে আমরা আসছি অক্ষীয় কঙ্কালের আরেকটি অংশ, যার নাম হচ্ছে বক্ষপিঞ্জর। এটি মূলত দুটি অংশ। একটি হচ্ছে স্টার্নাম, সামনের দিকের এই অংশটা, বুকের সামনে এখানে থাকে স্টার্নাম অংশ, আর একটি হচ্ছে এই যে পর্শুকাগুলি, এই পর্শুকার সংখ্যা হচ্ছে 12 জোড়া। স্টার্নাম একটি, কিন্তু পর্শুকার সংখ্যা হচ্ছে 12 জোড়া। এই পর্শুকাগুলি বুকের এই সামনের দিকে স্টার্নামের সঙ্গে একদিকে যুক্ত থাকে, আর এক পাশটা এদিক দিয়ে বেরিয়ে গিয়ে ওই যে পেছনে কশেরুকা, থোরাসিক কশেরুকাতে গিয়ে লেগে যায়। ফলে পেছন দিকে কশেরুকা আর সামনের দিকে এসে বুকের স্টার্নামের সঙ্গে সংযুক্ত হচ্ছে, ফলে মাঝখানে কিন্তু একটা বেশ বড় একটা ক্যাভিটি তৈরি হচ্ছে। এই ক্যাভিটিটাই হচ্ছে বক্ষপিঞ্জর, যেই ক্যাভিটির মধ্যে বেশ গুরুত্বপূর্ণ অঙ্গ, যেমন এপাশে থাকে হচ্ছে হার্ট, ভেতরে খাঁচার ভিতরে হার্ট থাকে, দুপাশে ফুসফুস থাকে, দুপাশে লিভার থাকে, আমাদের পরিপাকতন্ত্রের বড় একটি অংশ পাকস্থলী থাকে, ডিওডেনাম থাকে। এই সকল অংশগুলি নরম অংশ, অত্যন্ত নরম। এই অংশগুলি এর ভেতরে, খাঁচার ভেতরে অবস্থান করে সুরক্ষিত থাকে, এবং এই সুরক্ষা দেওয়াই বক্ষপিঞ্জরের প্রধান কাজ। যাই হোক, তো বক্ষপিঞ্জরের মূলত দুটি অংশ, একটা হচ্ছে স্টার্নাম আর একটি হচ্ছে পর্শুকা। আমরা স্টার্নামের অংশ গঠনগুলি একটু দেখার চেষ্টা করব। হ্যাঁ, এটি হচ্ছে স্টার্নাম, এটি স্টার্নামের এটি উপর থেকে দৃশ্য, আর এটা হচ্ছে পার্শ্ব দৃশ্য একটি স্টার্নামের। এখন স্টার্নাম মূলত তিনটি অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে এই উপরের অংশ, এটা 6 কোণাকার, যেমন এটাকে বলা হচ্ছে ম্যানুব্রিয়াম, আর এই অংশটাকে বলা হচ্ছে দেহ, আর এই যে সূচালো এই অংশটার নাম হচ্ছে জিফয়েড প্রসেস। এই তিনটি অংশ নিয়ে স্টার্নাম গঠিত। স্টার্নামে কতগুলি খাঁজ থাকে, কারণ খাঁজ না থাকলে পরে পর্শুকা বা রিবগুলি এসে যুক্ত হবে কোথায়, সুতরাং এখানে কতগুলি খাঁজ থাকে। এই খাঁজগুলি সম্পর্কে আমরা জানবো। প্রথম খাঁজটি হচ্ছে জুগুলার নচ, যদিও এখানে কোনো কিছু সংযুক্ত থাকে না, এই জায়গাটা ফাঁকাই থাকে, কিন্তু এটি আসলে একটু খাঁজ, একটু ভেতরের দিকে, জুগুলার নচ বা সুপ্রাস্টার্নাল নচ বলা হয় থাকে। অনেক সময়, বেশিরভাগ সময় আমরা এটাকে জুগুলার নচ হিসেবে করে থাকি আলোচনা। আচ্ছা, এরপরে যে একজোড়া নচ বা খাঁজ দেখতে পাচ্ছি, এইটা মূলত বক্ষপিঞ্জরের অংশ নয়, এটি হচ্ছে আমাদের বক্ষ অস্থিচক্র বা উপাঙ্গীয় কঙ্কালের অংশ, ক্লাভিকল।
ক্লাভিকল দুটি, এখান থেকে এপাশ থেকে একটি, এপাশ থেকে একটি, যেটা আসলে আমাদের উপাঙ্গীয় কঙ্কালের অংশ। সেই ক্লাভিকল দুটি দুপাশে সংযুক্ত থাকে, এটাকে বলা হচ্ছে ক্লাভিকুলার নট। এরপরে শুরু হয়ে যায় আমাদের 12 জোড়া যে পশুকা রয়েছে, 12 জোড়া যে পশুকা, সেই 12 জোড়া পশুকা যুক্ত হওয়ার জায়গা। এখানে এটাতে রয়েছে প্রথম পশুকা এসে এখানে যুক্ত হয়। এখানে দ্বিতীয় পশুকা, এখানে ব্যাপার হচ্ছে দ্বিতীয় পশুকা একটু দুটি ভাগে যুক্ত হয়। ডেমিফ্যাসেট মানে ম্যানুব্রিয়ামের অংশে হাফ অংশ যুক্ত হয়, আর দ্বিতীয় পশুকারই আর হাফ অংশটি এই দেহের অংশে, দেহের এখানে ছিদ্র, দেহ মানে দেহ বলতে এই স্টার্নামের দেহ যেটাকে বলা হচ্ছে, এই অংশে এসে যুক্ত হয়। অর্থাৎ দুইটা অংশ জায়গা মিলে দ্বিতীয় রিবটি এখানে এসে যুক্ত হয়। আর এখানে যে খাসটি রয়েছে এটি তৃতীয় রিব যুক্ত হয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। আমরা জানি যে 12 জোড়া, 12 মানে 12 যদি 12টা এখানে হয় 12টা এই পাশে হবে, তাহলে সপ্তম। অথচ নচ বা খাস দেখা যাচ্ছে 7টি। প্রথম কশেরুকা থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই সপ্তম পর্যন্ত খাস দেখা যাচ্ছে। তাহলে আর 5 জোড়া কোথায় গেল? এই জন্য যেহেতু প্রথম 7 জোড়া পশুকা সরাসরি স্টার্নামে সংযুক্ত হতে পারে, এই জন্য প্রথম 7 জোড়া পশুকাকে বলা হয় প্রকৃত পশুকা। আমরা এর আগের ছবিতে একটু যাব। হ্যাঁ, অষ্টম, নবম, সপ্তম, অষ্টম, নবম এবং দশম এই তিনটি পশুকা, এই তিনটি পশুকা সপ্তম পশুকার সঙ্গে যুক্ত হয়ে সপ্তম পশুকা যেখানে গিয়ে সংযুক্ত হচ্ছিল স্টার্নামে, তারা একসঙ্গে সপ্তম পশুকার সঙ্গেই যুক্ত হয়। অর্থাৎ তারা আলাদাভাবে স্টার্নামে সংযুক্ত হতে পারে না, যদিও তারা প্রত্যেকে আলাদা আলাদা কশেরুকা থেকে নির্গত হচ্ছে, আলাদা আলাদা থোরাসিক কশেরুকা থেকে নির্গত হচ্ছে। এই জন্য 12 জোড়া পশুকা, 12টি থোরাসিক কশেরুকা। প্রতিটি কশেরুকা থেকে দুপাশ থেকে দুটি পশুকা বের হয়ে আসে, কিন্তু প্রতিটি কশেরুকা থেকে আলাদা আলাদা করে পশুকা বের হচ্ছে ঠিকই, কিন্তু তারা সবাই স্টার্নামে জায়গা পাচ্ছে না। স্টার্নামে জায়গা পাচ্ছে 1 থেকে 7 নম্বরটি, এবং 7-এর সঙ্গে 8, 9, 10 এই তিনটি 7-এর সঙ্গে যুক্ত হয়ে তারা 7-এর সঙ্গে স্টার্নামের সঙ্গে সংযুক্ত হয়ে থাকছে। তাহলে 10 পর্যন্ত হিসাব পাওয়া গেল। আর দুটি পশুকা, এই যে দুটি, যারা আসলে কশেরুকা থেকে বেরিয়েছে ঠিকই, তারা স্টার্নামে যাওয়ার আর কোনো জায়গায় পায়নি, তারা ফ্লটিং, তারা আসলে ভাসমান, এরা স্টার্নামের সঙ্গে সংযুক্ত হতে পারে না। এজন্যই এদের প্রথম থেকে সপ্তম জোড়া প্রকৃত পশুকা, এবং এই সপ্তম পশুকা সপ্তম খাসটিও কিন্তু এখানে ডেমিফ্যাসেট যুক্ত হবে। তো সপ্তম পশুকা এখানে অর্ধেক এখানে যুক্ত হবে এবং অর্ধেক জিফয়েড প্রসেসের সঙ্গে সংযুক্ত হয়। এই যে জিফয়েড প্রসেসের এখানে খাস দেখা যাচ্ছে, এই খাজে এবং এই খাজে মিলিতভাবে সপ্তম, অষ্টম, নবম, দশম, সপ্তমের সঙ্গে অষ্টম, নবম, দশম 4টি, এই মোট 4টি পশুকা এখানে এসে, 4টি পশুকা আলাদা আলাদা হবে না, সপ্তমের সঙ্গে আগেই সংযুক্ত হয়ে যায় এবং সপ্তম গিয়ে এখানে সংযুক্ত হয়ে যায়। ফলে এই জায়গাটিতে দশম পর্যন্ত সংযুক্ত হচ্ছে। এই জন্য অষ্টম থেকে দশম জোড়া পশুকাকে বলা হচ্ছে অপ্রকৃত পশুকা বা সিউডো রিবস, আর সপ্তম পর্যন্ত এটাকে বলা হচ্ছে প্রকৃত পশুকা বা রিয়েল পশুকা। আর 11 এবং 12 নম্বর যে পশুকা রয়েছে, যা আমরা দেখেছি যে থোরাসিক কশেরুকা সংযুক্ত হচ্ছে কিন্তু স্টার্নামে সংযুক্ত হচ্ছে না, এরা কাঠি আকারে বের হয়ে থাকে, এটাকে বলা হচ্ছে, হ্যাঁ, এই যে এখানে 11 এবং 12, এই 11 এবং 12 এরা কশেরুকা থেকে বেরিয়ে আসছে, কিন্তু এসে এরা আর সংযুক্ত হতে পারছে না, এরা ভাসমান থাকে, ফ্লটিং, এদেরকে বলা হচ্ছে ভাসমান পশুকা, ফ্লটিং। আর এখানে এই যে এখানে সপ্তমের সঙ্গে অষ্টম, নবম, দশম এই পর্যন্ত, দশম পর্যন্ত এরা যেতে পারে স্টার্নামের সঙ্গে। এখন আমরা আসি বক্ষপিঞ্জরের কাজ। রক্ত সংবহন এবং শ্বসন তন্ত্রের নরম অঙ্গসমূহকে সুরক্ষা প্রদান করা। আমরা আলোচনা করেছি যে যেহেতু বক্ষপিঞ্জরের মাঝখানে দিয়ে একটা গর্ত বা একটা ক্যাভিটি তৈরি হয়, ফলে এই জায়গাতে ফুসফুস মানে শ্বসনতন্ত্রের অংশ, রক্ত সংবহনের অংশ, হৃৎপিণ্ড এগুলো সুরক্ষিত থাকে। আরেকটি কাজ হচ্ছে খুব প্রত্যক্ষভাবে করে, সেটি হচ্ছে শ্বসনের সময়
ইন্টারকোস্টাল পেশির মাধ্যমে আমরা সম্বন্ধে পড়েছি, সেখানে দেখেছি ইন্টারকোস্টাল পেশির মাধ্যমে এই রিবগুলি উপরের দিকে উঠে আসে, ফলে ফুসফুস প্রসারিত হতে পারে, ফলে বাতাস ভেতরের দিকে প্রবেশ করে। আবার ইন্টারকোস্টাল পেশির চাপে এরা নিচের দিকে নেমে যায়, ফলে যা ফুসফুসের উপরে চাপ সৃষ্টি করে, ফলে ফুসফুস থেকে বাতাস কার্বন ডাইঅক্সাইড দেহের বাইরে বেরিয়ে যায়। অর্থাৎ শ্বসনতন্ত্রে এটি বক্ষপিঞ্জর প্রত্যক্ষভাবে শ্বসনে সাহায্য করে। এটি হচ্ছে বক্ষপিঞ্জর। তো আমাদের অক্ষীয় কঙ্কালের মোটামুটি সবগুলি অংশই আমরা আলোচনা করতে পেরেছি। এর পরের ক্লাসে আমরা উপাঙ্গীয় কঙ্কাল নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘরে অবস্থান করবে এবং ভালো। ধন্যবাদ।